দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, একের পর এক বৈঠক, উড়ে গিয়েছেন মুম্বাই, কোন রণকৌশলে মোদীকে ঘরছাড়া করতে চান অভিষেক। আগামী রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যে বিজেপিকে সম্পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। তাদের সমর্থনে এবারে দিল্লির মসনদে সরকার গঠন হবে। ইতিমধ্যে বিরোধী আসনে বসে পরিস্থিতির উপর নজর রাখার কথা বলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। আর তাতেই কার্যত চটেছে বিরোধী জোটের সদস্যরা। বিশেষ করে কংগ্রেসের এই হীন সিদ্ধান্ত মোটেই ভালো চোখে নেননি তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত আজ বৃহস্পতিবার সকাল থেকে একের উপর এক আঞ্চলিক নেতার সঙ্গে ব্যাক টু মিটিং করেছেন অভিষেক। আর তা যে তৃণমূল নেত্রীর নির্দেশেই করেছেন তা স্পষ্ট। বৈঠক হয়েছে অখিলেশ যাদব এবং আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গেও। এমনকি বেলার দিকে আপ সুপ্রিমো কেজরিওয়ালের অন্তত ঘনিষ্ঠ সঞ্জয় সিং এর সঙ্গেও আলোচনা হয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। যদিও কি নিয়ে আলোচনা তা স্পষ্ট নয়, তবে দুটি বৈঠক প্রসঙ্গে তৃণমূলের দাবি এগুলি সৌজন্যমূলক সাক্ষাৎ। তবে বিষয়টি শুধুমাত্র সৌজন্যমূলক তা মোটেই মানতে নারাজ রাজনৈতিক মহল। বিশেষ করে ইন্ডিয়ার শরিক দলগুলির মধ্যে সমান্তরাল সমীকরণের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা। আর এই জল্পনাকে বাড়িয়েই মুম্বাই উড়ে গিয়েছেন অভিষেক। সূত্রের খবর, মুম্বাইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন উদ্ধবের আদিত্য ঠাকরে। সন্ধ্যায় এই বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের সঙ্গেও অভিষেকের একান্ত বৈঠক হতে পারে বলে জোর জল্পনা। জাতীয় রাজনীতিতে অভিষেকের একের পর এক এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বৈঠক শেষে অভিষেক কিছু বলেন কিনা সেদিকেই নজর গোটা দেশের। আর ৯৯ নয়, ১০০ পেল কংগ্রেস, সমর্থন জানিয়ে দিয়েছেন নির্দল প্রার্থী। আর ৯৯ নয়, এবারে ১০০ পেয়েছে কংগ্রেস। এতদিন ৯৯ বলেও খোঁচা দিচ্ছিলেন অনেকে, তবে এবার ১০০ পেল কংগ্রেস। নির্দল প্রার্থী সমর্থন জানিয়েছে কংগ্রেসকে। তবে তিনি আগে কংগ্রেসই ছিলেন, কিন্তু প্রার্থী পদ না পেয়ে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন। তিনি সমর্থন জানিয়েছেন কংগ্রেসকে। বৃহস্পতিবার মহারাষ্ট্র থেকে নির্বাচিত নির্দলের সাংসদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে দেখা করে পুরনো দলকে সমর্থন করেছেন। লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগির অধীনে আসনটি মহাবিকাশ আঘাদি জোটসঙ্গী শিবসেনার ইউবিটির কাছে যাওয়ার পরে কংগ্রেস নেতা বিশাল পাটিল নির্দল হিসেবে সাংলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। উদ্ধব ঠাকরে কংগ্রেসের জন্য আসনটি ছাড়তে অস্বীকার করেছিলেন। পাটিল তার নিকটতম ভারতীয় জনতা পার্টির বিজেপি প্রতিদ্বন্দ্বী সঞ্জয় কাকা পাটিলকে ১,৫৩,০০০ ভোটে পরাজিত করে নির্দল হিসেবে এই আসনে জয়ী হয়েছেন। শিবসেনা ইউবিটি প্রার্থী চন্দ্রহর পাটিল পেয়েছেন ৬০,৮৬০ ভোট। কংগ্রেস সভাপতি খার্গে এক্সে পোস্ট করেছেন, মহারাষ্ট্রের মানুষ বিশ্বাসঘাতকতা, ঔদ্ধত্য এবং বিভাজনের রাজনীতিকে পরাজিত করেছেন। ছত্রপতি শিবাজী মহারাজ, মহাত্মা জ্যোতিবা ফুলে এবং বাবা সাহেব ডক্টর আম্বেদকরের মতো আমাদের প্রেরণাদায়ী ব্যক্তিত্বদের প্রতি এটি যথাযোগ্য শ্রদ্ধাঞ্জলি, যারা সামাজিক ন্যায়, সাম্য এবং স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। কংগ্রেস দলে সাংলির নির্বাচিত সাংসদ শ্রী বিশাল পাটিল এর সমর্থনকে স্বাগত জানিয়েছেন। সংবিধানে দীর্ঘজীবী হোক। পাটিলের সমর্থন কংগ্রেসের জন্য একটি উল্লেখযোগ্য উৎসাহ, যারা লোকসভায় ৯৯টি আসনে জিতেছিল। এটি আগের নির্বাচনে ৫২ থেকে আসন সংখ্যা উন্নত করেছে। মোটের উপর এবার কংগ্রেস আগের তুলনায় অনেকটাই নিজেকে উন্নত করেছে। মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে ৩০টিতে জিতেছে কংগ্রেস এবং তার সহযোগী। অন্যদিকে বিজেপি, এনসিপি, শিবসেনা মহাজোটে পেয়েছে মাত্র ১৭টি আসন। লোকসভা ভোটের ফলাফল নিয়ে আলোচনা করতে বুধবার দিল্লিতে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া ব্লকের সদস্যরা। আমাদের জোটের বিপুল সমর্থনের জন্য ইন্ডিয়া ব্লকের শরিকি দলগুলি ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়েছে। জনগণের জনাদেশ বিজেপি এবং তাদের ঘৃণা ও দুর্নীতির রাজনীতিকে যোগ্য জবাব দিয়েছে, জানিয়েছেন মল্লিকার্জুন খার্গে। ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য এবং মূল্যবৃদ্ধি, বেকারত্ব
ও ক্রনিক ক্যাপিটালিজমের বিরুদ্ধে এবং গণতন্ত্রকে বাঁচানোর জন্য এটি একটি জনাদেশ। মোদীর নেতৃত্বাধীন বিজেপির ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ভারতীয় জোট, জানিয়েছেন মল্লিকার্জুন খার্গে। 4 মন্ত্রিত্ব ছাড়তে নারাজ বিজেপি, চাপ দিচ্ছে শরিকরা। মোদী নয়, এনডিএ সরকার। আর সেই সর্বশক্তিমান মোদী সরকার নয়, এবার আক্ষরিক করতেই এনডিএ সরকার। এবার মন্ত্রিত্ব নিয়ে চাপ দেওয়া শুরু করলো শরিকরা। এবার আর শুধু মোদী সরকার নয়, এবার এনডিএ সরকার। শরিকদের কাঁধে ভোট দিয়ে চলতে হবে বিজেপিকে, কারণ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এবার শরিকদের সঙ্গে নিয়ে সরকার গড়তে চাইছে এনডিএ। আপাতত মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। মূলত যে 4টি দলের সাপোর্ট চাই বিজেপির, সেই দলগুলি হলো এন চন্দ্রবাবু নাইডুর টিডিপি, যাদের হাতে রয়েছে 16টি আসন; নীতিশ কুমারের জেডিইউ, তাদের হাতে রয়েছে 12টি আসন; একনাথ শিন্দে শিবসেনা, তাদের হাতে রয়েছে 7টি আসন; আর চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি রামবিলাস, তাদের হাতে রয়েছে 5টা আসন। আপাতত মোদী তাদের সঙ্গে বৈঠক করে পাশে থাকার আশ্বাস পেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটা আপাতত জানতে আরও কিছুটা সময় লাগবে। এদিকে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার, এরা দুজনই হলেন এবার বিজেপির কাছে বড় ভরসা। তবে এই সমর্থন দেওয়ার বিনিময়ে তারা এমন কিছু দাবি করেছেন যেটা বেশ তাৎপর্যপূর্ণ। যেটা জানা যাচ্ছে যে টিডিপি লোকসভার স্পিকারের পদটি চেয়েছেন। অন্যদিকে এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে যে জেডিইউর সোর্স বলছে তারা একটা কমন মিনিমাম প্রোগ্রাম চাইছে। নীতিশ কুমারের নেতৃত্বে তারা একটি কোঅর্ডিনেশন কমিটিও চাইছে। কিন্তু এবার প্রশ্ন, টিডিপিকে কি স্পিকারের পদ ছেড়ে দেবে বিজেপি? সূত্রের খবর, তাদের ডেপুটি স্পিকারের পদ দেওয়ার জন্য বলা হতে পারে। সেই সঙ্গেই একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদও দাবি করতে পারেন শরিকেরা। কার্যত বিজেপি যে এবার চাপে পড়েছে সেটা বোঝাই যাচ্ছে। সেই নিরিখে এবার দর কষাকষি করে কে কতটা সুবিধা নিতে পারবে সেটাই দেখার। তবে যেটা জানা যাচ্ছে, মূলত 4টি দফতর, প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র ও বিদেশ দফতর, এই 4টি দফতর বিজেপি শরিকদের হাতে ছেড়ে দিতে রাজি নয়। সেই সঙ্গে সড়ক পরিবহনের মতো গুরুত্বপূর্ণ দফতর, জনকল্যাণের মতো গুরুত্বপূর্ণ কাজও মোদী অন্যদের উপরে এখনই ছেড়ে দিতে রাজি নন বলেই খবর। এদিকে মোদী এবার গরিব মানুষ, মহিলা, যুবক ও কৃষকদের কথা বারবার উল্লেখ করে চলেছিলেন। এই 4টি বিষয়ের উপরেও গুরুত্ব দিতে চান মোদী। অপর একটা বিষয় হলো রেলওয়ে। এদিকে জেডিইউ এই দফতরটা নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। নীতিশ কুমার নিজে একটা সময়ে রেলমন্ত্রী ছিলেন, তবে শেষ পর্যন্ত রেল কার হাতে যায় সেটাও দেখার। এর আগে শরিকরা খাদ্য প্রক্রিয়াকরণ, ভারী শিল্পের মতো কিছু দফতর পেত। তবে এবার তারা গুরুত্বপূর্ণ মন্ত্রক না পেলে সমস্যা তৈরি করতে পারে বলে খবর। নিউজ 18 বাংলায় প্রকাশিত বিশেষ খবরটি হলো ওল্ড ইজ গোল্ড। বাজপেয়ীর কথা মনে পড়িয়ে বড় ইঙ্গিত দিলীপের, আশঙ্কাও। হঠাৎ অটল বিহারী বাজপেয়ীর একটি উক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দিলীপ ঘোষ। সেখানে বলা হয়েছে পূর্ণকর্মীদের কথা। পরাজিত হয়েছেন তিনি। জেতা আসন থেকে তাকে সরিয়ে অন্য আসনে নিয়ে প্রার্থী করেছিল বিজেপি। কার ইন্ধনে না জানা থাকলেও তা নিয়ে ফিসফাস ছিলই। আর সেই আসন থেকে হেরে গিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হেরে যাওয়ার পর তিনি খুব কিছু প্রতিক্রিয়া দেননি। তবে ফলের 2 দিন পর বিস্তারিত জানিয়েছেন কি মনে হচ্ছে ভোটের ফল নিয়ে। আজতক বাংলায় প্রকাশিত বিশেষ খবরটি হলো কেন বর্ধমান দুর্গাপুরে পাঠানো হয়েছিল ষড়যন্ত্র তত্ত্বে দলকে তোপ দিলীপের। 2019 সালে মেদিনীপুরে জিতেছিলেন দিলীপ ঘোষ। এবার তাকে টিকিট দেওয়া হয় বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে। লক্ষাধিক ভোটে হেরেছেন দিলীপ। হারার পর থেকেই খুব উগরে দিচ্ছেন তিনি। লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর আসনে হেরে ষড়যন্ত্র তত্ত্ব তুললেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তার বক্তব্য, কেন মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে পাঠানো হয়েছিল, এর পিছনে কোনো ষড়যন্ত্র ছিল কিনা জানি না। 2019 সালে মেদিনীপুরে জিতেছিলেন দিলীপ ঘোষ। এবার তাকে টিকিট দেওয়া হয়েছে বর্ধমানে দুর্গাপুর লোকসভা আসনে। লক্ষাধিক ভোটে হেরেছেন দিলীপ। হারার পর থেকেই খুব উগরে দিচ্ছেন তিনি। দিলীপ ঘনিষ্ঠরা বলছেন, লোকসভা ভোটের 1 বছর আগেই দলে নির্দেশ দিয়েছিল নিজের কেন্দ্রে পড়ে থাকতে। গত 5 বছর ধরে মেদিনীপুরে দিলীপ ঘোষ মাটি তৈরি করেছেন।
তৃণমূল স্তর থেকে সংগঠন গড়ে তুলেছেন। সেই মেদিনীপুর ছাড়তে হলো ভোটের ঠিক আগে। দিলীপকে হারাতেই ষড়যন্ত্র করা হয়েছে, সেই কথাও শোনা গিয়েছে খোদ দিলীপের মুখে। বৃহস্পতিবার তিনি বলেছেন, দল বর্ধমান ও দুর্গাপুর আসনে